বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদেরকে এই রাতের বিশেষ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এই বর্ষণের সময় স্বাভাবিকভাবেই ভাইরাল ফিভারে অস্থির হয়ে উঠেছে কলকাতাবাসী। এই অবস্থায় এবং জমা জল থেকে অবশ্যই নানা ধরনের রোগ হতে পারে। আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। একই সঙ্গে আজকের যে বিষয়ে যাব, একটা সময় ইন্দিরা গান্ধীর কথা আমি বারবারই বলি। ইন্দিরা গান্ধীকে যদি সেদিন মোরারজি দেশাই সরকার হাতকড়া পরিয়ে জেলে না ঢোকাতেন, তাহলে হয়তো ইন্দিরা যুগের পুনঃসূচনা হতো না। কারণ ইন্দিরা গান্ধী এমার্জেন্সির নাম করে, জরুরি অবস্থার নাম করে যে অত্যাচারের স্টিম রোলার এদেশের নাগরিকদের উপরে চালিয়েছিল, সে কথা নাগরিকরা সহজেই ভুলে যায়নি। কিন্তু মোরারজি দেশাই ক্ষমতায় আসার পর যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে শুরু করেছিলেন, তারই পরিণতিতে ইন্দিরা গান্ধী মাত্র 3 বছরের মধ্যে ক্ষমতার মসনদে পৌঁছে গিয়েছিল। নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর ধীরে ধীরে ভারতবর্ষের সমস্ত সাংবিধানিক সংস্থাগুলোকে দখল করে নিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা জানি যে সাংবিধানিক সংস্থাগুলোর অবস্থা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে সেখান থেকে সেই সংস্থাগুলোর ঘুরে দাঁড়ানোর কোনো জায়গা নেই বলে মনে করা হচ্ছে। এবং দেখবেন সরকার যা চাইছে সেটাই হচ্ছে। সরকারের হাতে কর্পোরেট, সরকারের হাতে যেমন কর্পোরেট ব্যবসায়ী গ্রুপগুলো আছে, একই রকমভাবে সাংবিধানিক সংস্থাগুলোও আছে। ইভেন এমনকি সুপ্রিম কোর্টের বিশেষ রায়, সুপ্রিম কোর্টের নির্দেশগুলোও বেশিরভাগ সময়, অধিকাংশ সময় দেখা যাচ্ছে সরকারের অনুকূলে যাচ্ছে। যার ফলে নরেন্দ্র মোদী সরকার একছত্র আধিপত্য কায়েম করেছে। জরুরি অবস্থা জারি না করেও সেই এমার্জেন্সির সময়কালকেই ফিরিয়ে এনেছে। এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। আপনারা যারা একটু সচেতন নাগরিক, তারা ব্যাপারটি বুঝতে পারছি। আর যখনই সংকটে পড়ে, ধরুন নরেন্দ্র মোদী সরকার যখন সংকটে পড়ে, তখন তার পেছনে লেগে যায়, সেই সরকারের পেছনে লেগে যায়। ধরে নিন হেমন্ত সোরেনকে, অর্থাৎ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে সরাতে হবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে। অতএব হেমন্ত সোরেনকে প্রথমে প্রস্তাব, তুমি আমার সঙ্গে সন্ধি করো, না হলে তোমাকে আমি জেলে ঢুকিয়ে দেবো। জেলে ঢুকিয়ে দেওয়া, সন্ধি করলেন না বলে জেলে গেলেন। যেমন অরবিন্দ কেজরিওয়াল সন্ধিতে গেলেন না বলে জেলে গেলেন। উদ্ধব ঠাকরে নিজে মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করলেন বলে তার দলটাই উঠে গেল। তার আসল দলকে নকল লোককে দিয়ে দেওয়া হলো, আর নকল দল নিয়ে দলের প্রতীকটা পর্যন্ত হারিয়ে ফেললেন উদ্ধব ঠাকরে। এটাই হচ্ছে ক্ষমতার কেন্দ্রে থাকার যে ক্ষমতাকে কুক্ষিগত করার যে লক্ষণ, সেটা প্রমাণিত হচ্ছে বারবার মোদী সরকারের আমলে। ইন্দিরা গান্ধী করেছিলেন সাংবিধানিকভাবে জরুরি অবস্থা, সাংবিধানিকভাবে সেটা না করে পুরোপুরি চাপিয়ে দিচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে, সিস্টেমটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এবং আমরা এদিকে নির্বাচন কমিশনের ব্যাপারে যদি আমরা তাকাই, নির্বাচন কমিশনও তাদেরই ইশারাতেই চলছে। তো যাই হোক, আমরা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এই কদিন, ধরুন 1 সপ্তাহের মধ্যেই রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারকে নিশানায় এনেছে বিজেপির কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারগুলি। সম্প্রতি আমরা জানি যে গত বুধবার অসম সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। সেখানে গিয়ে তিনি জনসভায় বক্তব্য রেখে তিনি বলেছেন যে অসমের মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই জেলে যাবেন। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে রাজনেতারা যখন বক্তব্য রাখে, সেই বক্তব্যের প্রতিক্রিয়া হতে পারে, কিন্তু তা বলে সেই বক্তব্যকে ঘিরে এফআইআর হবে, হুমকির রাজনীতি চলবে, ধমকের রাজনীতি চলবে, চমকের রাজনীতি চলবে,
এইটা কসমেন কালেও কংগ্রেস আমলে কল্পনা করা যায় না, কল্পনা করা যায়নি। কংগ্রেস বলুন, মনমোহন সিং সরকারের আমল বলুন, মানে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে বলুন, কারো আমলে এটা কল্পনা করা যায়নি। কংগ্রেস যখন একছত্র আধিপত্য কায়েম করেছে জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী পর্যন্ত, তখন এটা করা হয়নি। এটা ভাবা, যখন রাজীব গান্ধীর আমলে সবচেয়ে বেশি আসন পেয়েছিল কংগ্রেস, তখনও তারা এই কাজটা করেনি। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা সেই কাজটি করলেন, রাহুল গান্ধীকে নিশানায় এনেছেন। মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে এফআইআর হয়েছে। অন্যদিকে যদি আপনারা দেখেন, গান্ধী পরিবারের জামাই রবার্ট ভদ্রার বিরুদ্ধে জমি কেলেঙ্কারিতে মামলা করে চার্জশিট পেশ করেছে। যে কোনো দিন রবার্ট ভদ্র অ্যারেস্ট হতে পারে। রবার্ট ভদ্রকে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী, সোনিয়া গান্ধীর জামাই, রাহুল গান্ধীর জিজা। এই হচ্ছে রবার্ট ভদ্রা হয়তো কোনো কিছুতেই যুক্ত নেই, গান্ধী পরিবারের জামাই, এটাই তার অপরাধ, তাই তাকে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে, যে কোনো সময় গ্রেপ্তার করে নেওয়া যেতে পারে। রাহুল গান্ধী বলেছেন যে রবার্ট হচ্ছে আমার রিলেটিভ বলেই তার উপরে চাপ দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে? রাহুল গান্ধীর বিরুদ্ধে কি ব্যবস্থা? রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন জেলে পাঠানোর হুমকি? রাহুল গান্ধীকে কেন বলা হচ্ছে জেলে পাঠিয়ে দেব? ব্যাপারটা একটু খোলাসা করেই বলা যাক। এই হেমন্ত বিশ্ব শর্মার আগে আসামে বিজেপি সরকার ছিল। সেই সরকার আমলে এনআরসি হয়েছে, প্রচুর হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে এনআরসি থেকে। এনআরসি হওয়ার ফলে নাগরিকত্ব থেকে বাদ গেছে, তারা একটা দুর্বিষহ জীবনযাপন করছে। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা ক্ষমতায় আসার পর থেকে বিগত কয়েক বছরে 5,000 মানুষকে উচ্ছেদ করেছে, 5,000 বাঙালিকে উচ্ছেদ করেছে। আরও ভালো করে বললে বাংলা ভাষায় কথা বলা মুসলমানদের উচ্ছেদ করা হয়েছে, এবং তাদেরকে কখনো বলা হচ্ছে রোহিঙ্গা, কখনো বলা হচ্ছে বাংলাদেশি, যা খুশি দেখে দিলেই হলো আর কি বলছে। 50,000 সম্প্রতি গত সপ্তাহখানেক আগে এই গোয়ালপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে একটি অসমের গোয়ালপাড়াতে, সেখানে একটি জায়গা থেকে 1,000-এর বেশি মানুষকে বাঙালি মুসলিমদের উচ্ছেদ করা হয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। ঘরবাড়ি ভেঙে দেওয়ার হওয়ার পরেও তারা কিন্তু সেই অর্থে প্রতিবাদ করেনি, তারা সেখানে অবস্থান করেছিল। অবস্থান করে তিরপল দিয়ে তিরপল খাটে তারা বাস করছিল। তখন এই সকল আশ্রয়হীন মানুষরা যাতে ত্রাণ না পায়, সাহায্য না পায়, সেজন্য তাদের সংযোগকারী যে রাস্তাটা সেটাকে প্রশাসন ভেঙে দিয়েছে। প্রশাসন সেই সংযোগকারী রাস্তাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করে, বা ভেঙে দিতে আসে, মানে রাস্তাটাকে সরানোর চেষ্টা করে, রাস্তাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। তখন এলাকার মানুষ তাদের সমস্ত বিক্ষোভ নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রশাসনের উপরে, বনরক্ষীদের উপরে ঝাঁপিয়ে পড়ে, পুলিশের উপরে ঝাঁপিয়ে পড়ে, সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে একটি ছেলে, শওকত আলী বলে একটি ছেলের মৃত্যু হয়, এবং আমরা দেখতে পাবো যে সেখানে অনেকগুলো পুলিশ কর্মীও আহত হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে এটা হয়েছে বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে, আর বুধবারে রাহুল গান্ধী আসাম সফরে গিয়েছিলেন, তিনি নাকি এসব ষড়যন্ত্র করে গেছেন, গন্ডগোল করে গেছেন। অতএব এই ষড়যন্ত্রের সঙ্গে যদি রাহুল গান্ধী যুক্ত থাকে, রাহুল গান্ধীকে আমি জেলে পুরব, এটা হচ্ছে তার বক্তব্য। কিন্তু এটা তো বলা যাবে, এটা তো স্বীকার করতেই হবে, রাহুল গান্ধী মঞ্চে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, তিনি বলেছেন এদেশের সবচেয়ে ভ্রষ্টাচার, সবচেয়ে দুর্নীতি যুক্ত মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, একে একদিন জেলে যেতে হবে, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কেউ ওকে বাঁচাতে পারবে না। মল্লিকার্জুন খাড়গে বলেছে যে আমরা যদি ক্ষমতায় আসি, যাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি আমি তৈরি করে দেব। একজন রাজনীতির যিনি বিরোধী দলের নেতা, যিনি কংগ্রেসের সভাপতি, তিনি যদি মঞ্চে দাঁড়িয়ে এই কথাটা বলেন, সেটা অপরাধ, এবং তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এবং কি নির্যাতন করা হয়েছে, কিভাবে পুলিশ পিটিয়েছে, সেখানকার ছেলে মেয়ে কাউকে রেয়াত করেনি। মানবতাকে হরণ করা হয়েছে, মানবাধিকারকে হরণ করা হয়েছে, মানুষের অধিকারকে হরণ করা হয়েছে, সাংবিধানিক অধিকারকে হরণ করা হচ্ছে। যদি তারা বেনাগরিক হয়ে থাকে, দেশের নাগরিকও যদি না হয়ে থাকে,
তাহলেও তাদের উপরে অত্যাচার করা যায় না। কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার সরকার সেটা করে চলেছেন। তিনি বারবারই বলছেন আমি রাহুল গান্ধীকে দেখে নেব, রাহুল গান্ধীকে দেখে নেব, মল্লিকার্জুন খাড়গেকে দেখে নেব। একদিকে রাহুল গান্ধীর জামাইবাবু অর্থাৎ রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে মামলা, অন্যদিকে রাহুল গান্ধীর বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টি করার মামলা, প্রশাসনকে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করার মামলা, মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে মামলা। এই মামলার পেছনের কারণটা কি? পেছনের কারণ হচ্ছে একটাই, রাহুল গান্ধীর প্রশ্নের মুখে উত্তর দিতে পারছে না এদেশের শাসক। শাসক যখন প্রশ্ন, গণতান্ত্রিক রাষ্ট্রে যখন শাসক উত্তর দিতে পারে না, তখন শাসক সেই ব্যক্তিকে টার্গেট নিশানা করে যে ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলছে। সে ব্যক্তিকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে। রাহুল গান্ধীকে হেনস্থা করার চেষ্টা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মধ্যে নেই। কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি, মোরারজি দেশাই সেদিন যদি ইন্দিরা গান্ধীর হাতে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তার না করাতেন ইন্দিরাজিকে, তাহলে হয়তো মোরারজি সরকারের 2 বছরের মাথায় সরকারের পতন দেখতে হতো না। আজকে যদি রাহুল গান্ধীকে এই ইস্যুতে জেলে যেতে হয়, তাহলে পরিষ্কারভাবে আমি আশঙ্কা করছি বা আমার অভিমত হচ্ছে, রাজনীতি যতটুকু বুঝি তা থেকে এটুকু বলে দিতেই পারা যায়, রাহুল জেলে গেলে মোদী সরকারও টিকবে না ভারতবর্ষে, এটা মনে রাখবেন। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।